প্রাচীনকালে যুদ্ধরীতিতে অনেক প্রকার কৌশল অবলম্বন করা হতো। সেই সমস্ত কৌশলের মধ্যে অন্যতম জটিল যুদ্ধ কৌশল ছিল চক্রব্যূহ, যা মহাভারতের যুগে বিশেষভাবে ব্যবহৃত হয়েছিল। এটি আসলে একটি হিন্দু পৌরাণিক সেনা সমাবেশ। এটি একটি গোলাকার, ঘূর্ণায়মান এবং বহু স্তর বিশিষ্ট সামরিক বিন্যাস, যার মূল উদ্দেশ্য ছিল শত্রুপক্ষকে বিভ্রান্ত করা ও ফাঁদে ফেলা। চক্র অর্থ চক্র বা গোলাকৃতি এবং ব্যূহ, যার অর্থ হল যুদ্ধ বিন্যাস, অর্থাৎ চক্রাকারে দুর্ভেদ্য সেনা সমাবেশের কারণে এর নাম চক্রব্যূহ। পৌরাণিক কাহিনী থেকে জানতে পারা যায় যে দ্রোণাচার্য এই ব্যূহ রচনায় খুব পারদর্শী ছিলেন। চক্রব্যূহ একাধিক স্তরে বিভক্ত হতো। প্রতিটি স্তরে এক একটি গোলাকার গঠন নিয়ে তৈরি হতো এবং প্রতিটি স্তরে থাকত দক্ষ যোদ্ধা ও অস্ত্রধারীরা। বাহ্যিক স্তর থেকে ভেতরের দিকে যাওয়ার পথ ছিল কৌশলগতভাবে এমনভাবে সাজানো যাতে ভেতরে প্রবেশ করা খুবই কঠিন এবং বের হওয়া তো আরও কঠিন। এর গঠন এতটাই জটিল ছিল যে শুধুমাত্র বিশেষ প্রশিক্ষিত এবং কৌশলী যোদ্ধারাই এর মধ্যে প্রবেশ করতে এবং নিরাপদে বেরিয়ে আসতে পারতেন। চক্রব্যূহের সবচেয়ে বিখ্যাত ব্যবহার আমরা দেখতে পাই মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালে। দুর্যোধনের পক্ষের সেনাপতি দ্রোণাচার্য এই চক্রব্যূহ তৈরি করেছিলেন পাণ্ডবদের বিভ্রান্ত করতে ও তাদের দুর্বল করে তুলতে। এর গঠন এতটাই কৌশলপূর্ণ ছিল যে পাণ্ডবদের মধ্যে কেবলমাত্র অর্জুন এবং শ্রীকৃষ্ণ এই ব্যূহ ভেদ করার ক্ষমতা রাখতেন। কিন্তু সেদিন অর্জুন অন্যত্র ব্যস্ত ছিলেন, তাই ব্যূহ ভাঙার দায়িত্ব পড়ে অভিমন্যুর ওপর। বলা হয় যে এইরূপ সেনা সমাবেশ ভেদ করতে একমাত্র অর্জুনই সক্ষম ছিলেন। অর্জুন পুত্র অভিমন্যু এই সেনা সমাবেশ প্রবেশ করে ধ্বংস করার বিদ্যা অর্জন করেছিলেন, কিন্তু বেরিয়ে আসার বিদ্যা তিনি জানতেন না। চক্রব্যূহ বা পদ্মব্যূহ হল বহু স্তরযুক্ত প্রতিরক্ষামূলক গঠন, যা ওপর থেকে দেখলে প্রস্ফুটিত পদ্ম বা চাকতির মতো দেখায়। এই গঠনটি কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণাচার্য দ্বারা ব্যবহৃত হয়েছিল, যিনি ভীষ্ম পিতামহের পতনের পর কৌরব সেনাবাহিনীর সর্বাধিনায়ক হয়েছিলেন। তৃতীয় পাণ্ডব অর্জুন পুত্র অভিমন্যু ছিলেন অতি প্রতিভাবান ও সাহসী যোদ্ধা। জানা যায় অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীন অর্জুনের মুখে চক্রব্যূহ ভেদ করার কৌশল তিনি অর্জন করেছিলেন। ফলে তিনি জানতেন কিভাবে এর ভেতরে ঢুকতে হয়, কিন্তু তিনি পুরোটা শুনে শেষ করতে পারেননি, কারণ তখন তার মা সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে তিনি জানতেন ভেতরে প্রবেশের পথ, কিন্তু জানতেন না কিভাবে বের হতে হয়। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্যূহ রচনা করেছিলেন।
এই ব্যূহ ভেদের কৌশল মাত্র 4 জনের জানা ছিল: কৃষ্ণ, প্রদ্যুম্ন, অর্জুন আর অভিমন্যু। এই সময়ে চক্রব্যূহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউই উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার ওপরেই এই গুরুভার অর্পণ করেন। এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হয়েছিলেন। তার তীরে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মূর্ছিত হন। শল্যের ভ্রাতা নিহত হন এবং শল্য রণভূমি থেকে পালিয়ে যান। এই সময় যুধিষ্ঠির, ভীম, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সাত্যকী, বিরাট ও দ্রুপদ ব্যূহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ শিবের বরে তাদের পরাস্ত করেন এবং ব্যূহের প্রবেশপথ রুদ্ধ করে দেন। সে সময় কুরু সৈন্য বৈষ্ঠিত অভিমন্যু একাই বীর দর্পে যুদ্ধ করেছিলেন। কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকেন। শল্যপুত্র রুক্ষরথ, দুর্যোধনের পুত্র লক্ষণ এবং কৌশলরাজ বৃহৎবল তার বাণে নিহত হন। অভিমন্যুকে অপ্রতিরোধ্য দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পিছন থেকে আক্রমণ করেন এবং তাকে রথচ্যুত ও ধনুর্হীন করেন এবং দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, দুর্যোধন ও শকুনি নিষ্করুণভাবে তার উপর তীর বর্ষণ করতে থাকেন। অভিমন্যু খড়গ, চক্র, গদা এমনকি রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। সেই সময় দুঃশাসনের পুত্র শেষে মৃতপ্রায় অভিমন্যুর মাথায় গদাঘাত করলে অভিমন্যু ভূপতিত হন। তার বধের জন্য দ্রোণ, দ্রোণী, কৃপ, কর্ণ, শল্য, কৃতবর্মা, শকুনি, ভূরি, ভূরিশ্রবা ও বিশ্বসেনকে দায়ী করা হয়। এই ঘটনাটি মহাভারতের সবচেয়ে করুণ ও গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি। চক্রব্যূহ শুধু একটি যুদ্ধ কৌশল নয়, এটি এক প্রকার মানসিক পরীক্ষা ও যুদ্ধনীতির প্রতীক। এটি দেখায় কিভাবে কৌশল, জ্ঞান ও দলগত সমন্বয় একটি যুদ্ধে প্রাধান্য পায়। একই সঙ্গে অভিমন্যুর আত্মত্যাগ আমাদের শেখায় সাহস, কর্তব্য এবং একাগ্রতার মূল্য। নিঃসন্দেহে বলা যেতে পারে যে চক্রব্যূহ একটি অতি প্রাচীন, কুটিল এবং জটিল যুদ্ধ কৌশল, যা আধুনিক যুগেও কৌশলগত চিন্তার নিদর্শন হিসাবে গণ্য হয়। এটি কেবল একটি ট্যাকটিক্যাল গঠন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বীরত্ব, বেদনা ও চিরন্তন যুদ্ধনীতির শিক্ষা, যা আজও মানুষের মনে গভীর ছাপ রেখে চলেছে।